গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলিনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ জিকে জিএস এর ওপর থেকে 54 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা জিকে জিএস এর ওপর থেকে 53টা ক্লাস কিন্তু কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকে আছো যারা ডেসক্রিপশন বক্স কিভাবে ওপেন করতে হয় জানো না, তো তাদের ক্ষেত্রে একটু বলে দিচ্ছি। মোবাইল থেকে যখন তোমরা ইউটিউবে ক্লাসটা দেখছো, নিচের দিকে দেখো মোর বলে একটা অপশন আছে। সেই মোর অপশানে ক্লিক করলে তোমাদের কমেন্ট বক্সটাও খুলে যাবে এবং তার পাশাপাশি দেখবে ডেসক্রিপশন বক্সটাও খুলে যাচ্ছে। সেখানে কিন্তু তোমাদের প্রিভিয়াস যে ক্লাসটা হয়ে গেছে সেই ক্লাসের লিঙ্ক প্রোভাইড করাই আছে, পরিষ্কারভাবে সেখানে কিন্তু লেখা আছে। তো সেই লিঙ্কের উপরে ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো পরপর সেখান থেকে দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেক দিনের মতো আবারও বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, তাহলে কিন্তু এক্সামের জন্য বেনিফিট পাবে। তার পাশাপাশি প্রথম দিকে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ফিফা এর সদর দপ্তর সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের কোথায়? সুইজারল্যান্ডের জুরিক সুইজারল্যান্ডে অবস্থিত। তো এখানে অপশন ডি কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন দেবে যে ফিফার ফুল ফর্ম কি? তোমাদের এর আগে কিন্তু পড়িয়েছি, এর আগে যে 53টা ক্লাস হয়ে গেছে তার মধ্যে অন্তত 3 থেকে 4 বার কিন্তু পড়ানো হয়ে গেছে, আরো আরেকবার এখান থেকে রিভিশন হয়ে যাচ্ছে। তো ফিফার ফুল ফর্ম কি? ফেডারেশন আই ফর ইন্টারন্যাশনালি দ্য ফুটবল অ্যাসোসিয়েশন হলো ফিফার ফুল ফর্ম। কোশ্চেন দেবে ফিফা ইস্টাবলিশ কবে হয়েছিল? তো ফিফার ইস্টাবলিশ হয়েছিল 1904 সালে। কোথায় এর হেডকোয়ার্টার, যেটা এখানে কোশ্চেন ছিল। তো হেডকোয়ার্টার অবস্থিত, এক্সাক্ট জায়গার নাম মনে রাখবে, জুরিক কোথায় পড়ে? জুরিক সুইজারল্যান্ডে। তো সুইজারল্যান্ড জুরিকে ফিফার হেডকোয়ার্টার অবস্থিত। কোশ্চেন দেবে ফিফার বর্তমান প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত আছেন? তো বর্তমান প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন গিয়ানি ইনফ্যান্টিনো ফিফার বর্তমান প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন। কোশ্চেন দেবে এখান থেকে যে লাস্ট ফিফা মেন্স ফুটবল ওয়ার্ল্ড কাপ, লাস্ট ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপকে আমি এখানে শর্টে লিখছি WC, তোমরা ফুল ফর্মে লিখে রাখবে, খাতায় নোট ডাউন করবে। তো কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো হেল্ড ইন কোথায়? কাতারে হয়েছিল। কোথায় হয়েছিল? কাতারে। কত সালে? 2022 সালে হয়েছিল। 2022 সালে ফিফা বিশ্বকাপ হয়েছিল, পুরুষ ফিফা বিশ্বকাপ। এবং সেই বিশ্বকাপে জয়লাভ করেছে কোন কান্ট্রি? উইনার হয়েছে কোন কান্ট্রি? তো উইনার হয়েছে আর্জেন্টিনা। কে হয়েছে? আর্জেন্টিনা কিন্তু জিতেছে। এবং রানার্স আপকে, এটাও কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, তো রানার্স আপটাও মনে রাখবে। রানার্স আপ কে হয়েছে? রানার্স আপ টিম ছিল ফ্রান্স ছিল রানার্স আপ টিম। এবার এখান থেকে আরো 3টে কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আরো 3টে কোশ্চেন কি কি? একটা হলো গোল্ডেন বুট কে জিতেছে 2022 বিশ্বকাপে? গোল্ডেন বল কে জিতেছে? আরেকটা হলো গোল্ডেন গ্লোভস কে জিতেছে? তো গোল্ডেন বুট জিতেছে কে? বুট জিতেছে ফ্রান্সের কিলিয়ান এমবাপে। বল জিতেছে, গোল্ডেন বল জিতেছে কে? আর্জেন্টিনার লিওনেল মেসি। আর গ্লোভস জিতেছে আর্জেন্টিনারই যিনি গোলকিপার ছিলেন, তার নাম কি? এমি মার্টিনেস কিন্তু জিতেছে গোল্ডেন গ্লোভ। এই বিশ্বকাপ হয়ে যাওয়ার পর ফিফা র্যাঙ্কিং বেরিয়েছিল। তো ফিফা র্যাঙ্কিং রিসেন্টলিও কিন্তু বেরিয়েছে। তো কোশ্চেন দেবে যে ফিফা র্যাঙ্কিং এ টপ র্যাঙ্কে কে আছে? ফিফা র্যাঙ্কিং এ টপ র্যাঙ্ক
মানে ফার্স্ট পজিশনে কে আছে? তো আগে ছিল এই কাতার বিশ্বকাপের আগে ব্রাজিল ছিল, কিন্তু আর্জেন্টিনা জেতার পর ফিফা র্যাঙ্কিং এর টপে চলে গেছে কে? টপে চলে গেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনা রিসেন্টলি আরেকটা কাপ জিতেছে, তো সেটাও আলোচনা করছি একটু পরে। এখান থেকে পরবর্তী কোশ্চেন দেখো যে এর পরবর্তী বিশ্বকাপ, এক্ষুনি কি বললাম 2022-এ কাতার বিশ্বকাপ হয়েছে, তো যদি কোশ্চেন দেয় এর পরবর্তী বিশ্বকাপ কত বছর পরে হবে? 4 বছর পর। তো 22 আর 4 যোগ করলে 26। তো 26-এর বিশ্বকাপ হোস্ট করবে কোন কান্ট্রি? তো 26-এর বিশ্বকাপ 3টে কান্ট্রি মিলে হোস্ট করবে। হোস্ট করবে কে? আমেরিকা, ইউএসএ। আমেরিকার ওপরে কি আছে? আমেরিকার ওপরে আছে কানাডা, তো আমেরিকার সাথে কানাডা হোস্ট করবে। আমেরিকার নিচে কি আছে? মেক্সিকো। তো আমেরিকা, কানাডা এবং মেক্সিকো এই 3টে কান্ট্রি মিলে 2026-এর ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপের আয়োজন করবে। এখান থেকে কোশ্চেন দেবে যে ফার্স্ট যে ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ হয়েছে কত সালে হয়েছে? ফার্স্ট ফার্স্ট ফিফা ফার্স্ট ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ ফার্স্ট ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ আয়োজন হয়েছিল কোথায়? আয়োজন হয়েছিল কোথায় এবং কত সালে? তো আয়োজন হয়েছিল কোথায়? উরুগুয়েতে। উরুগুয়েতে আয়োজন হয়েছিল কত সালে? 1930 সালে আয়োজন হয়েছিল। এবং উইনার কে ছিল? এটাও মনে রাখা সহজ, কারণ কি যেখানে আয়োজন হয়েছিল তারাই উইনার, অর্থাৎ উরুগুয়ে কিন্তু উইনার হয়েছিল। উরুগুয়ে প্রথম বিশ্বকাপ, প্রথম ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপে কিন্তু উইনার টিম ছিল। আচ্ছা, এখানে র্যাঙ্কিং যেটা বললাম, র্যাঙ্কিং থেকে এখানে কোশ্চেন দিতে পারে। আর্জেন্টিনা তো ফার্স্ট পজিশনে, টপ র্যাঙ্কে। তো কোশ্চেন দেবে যে ভারতের র্যাঙ্কিং কত? ফিফা মেন্সে ভারতের র্যাঙ্ক কত? তো ভারত অনেক পিছিয়ে ফুটবলে। ভারতের র্যাঙ্ক হলো লেটেস্ট ডাটা অনুযায়ী 124তম হলো ভারতের র্যাঙ্ক। 124th হলো ভারতের র্যাঙ্ক ফিফা র্যাঙ্কিং অনুযায়ী। এবার এখান থেকে রিসেন্টলি আরো দুটো কাপ হয়েছে ফুটবলের সাথে রিলেটেড। কি কি? একটা হলো কোপা আমেরিকা, রিসেন্টলি হয়েছে, তোমরা আশা করি দেখেছো। কোপা আমেরিকা, কোপা আমেরিকা 2024। কোপা আমেরিকা নাম থেকেই বুঝতে পারছো আমেরিকাতেই এর আয়োজন হয়েছে। তো হোস্ট কান্ট্রি লেখাচ্ছি না, লেখাচ্ছি ডাইরেক্ট উইনার কে হয়েছে। তো কোপা আমেরিকাতে উইনার হয়েছে রিসেন্টলি কে? আর্জেন্টিনা। আর্জেন্টিনা, আর্জেন্টিনা কোপা আমেরিকা 2024-এ আর্জেন্টিনা কিন্তু উইনার হয়েছে। আরেকটা লিখে নাও, আরেকটা ফুটবল কাপও কিন্তু রিসেন্টলি চলছিল এবং সেটা কিন্তু কমপ্লিট হয়েছে, সেটা হলো কি? ইউরো কাপ। ইউরো কাপ থেকে আশা করি বুঝতে পারছো যে ইউরোপের যে সমস্ত কান্ট্রি তাদেরকে মিলিয়ে কিন্তু ইউরো কাপ হয়ে থাকে। তো ইউরো কাপ 2024-এ আয়োজন কোথায় হয়েছিল? এটা কিন্তু এক্সামে কোশ্চেন আসতে পারে। তো আয়োজন হয়েছিল কোথায়? আয়োজন হয়েছিল জার্মানি। জার্মানিতে কিন্তু আয়োজন হয়েছিল। এবার এখান থেকে কোশ্চেন দেবে যে 2024-এর উইনার কে হয়েছে ইউরো কাপে? তো উইনার হয়েছে কে? স্পেন। স্পেন কিন্তু জিতেছে। তো এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু রিসেন্টলি হয়েছে। 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে আশা করি খুব বেশি কোশ্চেন দেবে না, তবুও এই ডাটাগুলো মনে রাখবে, যদি দেয় তো এর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, যেটা প্রত্যেক ক্লাসে বলি, এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখাচ্ছি এগুলো কিন্তু পিডিএফে প্রোভাইড করা হবে না। এর আগে যে পর্যন্ত পিডিএফ তোমাদের প্রোভাইড করা হয়েছে সে পর্যন্ত কিন্তু আমরা এই এক্সট্রা যে বোর্ড ওয়ার্কিংগুলো এগুলো পিডিএফে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এখন থেকে দেওয়া হবে না। এই কারণে, কারণ অনেক স্টুডেন্ট কিন্তু শুধুমাত্র পিডিএফ ডাউনলোড করছে, কেউ ভিডিওটা ঠিকঠাক দেখছে না। তো এর ফলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। কারণ সাপোজ ধরো পড়াতে পড়াতে শর্ট আমি একটা কোনো নোট লিখিয়ে দিলাম, তো সেটা যদি তুমি ক্লাস না দেখো তাহলে রিলেট করতে পারবে না। তো সেটাই কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে অনেক স্টুডেন্টের মধ্যে। সেই কারণে এক্সট্রা ফ্যাক্টগুলো আর এখন থেকে প্রোভাইড করা হবে না। শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলোই তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? নিচে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, @the learning-expert-sd, লাস্টের যে এস আর ডি আছে এ দুটো কিন্তু বড় হাতের অক্ষর, খেয়াল রাখবে। তো এটাকে তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ অপশানে লিখে সার্চ করবে, করলে আমাদের গ্রুপটা পেয়ে যাবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়াই আছে, সেটার উপর ক্লিক করলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে। এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাস, মানে আজকে যে ক্লাস দেখছো, তোমাদের এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাসগুলো চলবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। পরের কোশ্চেন দেখো, ইএমআই। আশা করি প্রত্যেকেই আমরা ইএমআই এর শব্দের সাথে পরিচিত, কারণ
ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে কোনো ইলেকট্রনিক্স গেজেট কিনতে গেলে ম্যাক্সিমাম লোক কিন্তু ইএমআই তে জিনিসটা কেনে। তো যাই হোক, ইএমআই এর ফুল ফর্ম কি, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ইএমআই এর ফুল ফর্ম কি? ই ফর হলো ইকুয়েটেড, এম ফর হলো মান্থলি, আই ফর হলো ইনস্টলমেন্ট। আমরা এইটুকু জানি মান্থলি ইনস্টলমেন্ট, কিন্তু ই এর ফুল ফর্ম জানি না। তো ই এর ফুল ফর্ম, কারণ মান্থলি ইনস্টলমেন্ট সবাই জানি, ইএমআই মানে কি প্রত্যেক মাসে টাকা দিতে হবে, তো সেখান থেকে মান্থলি ইনস্টলমেন্ট এমআই। তো ই ফর কি? ই ফর হলো ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। তো অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। বিখ্যাত নৃত্য কথাকলি কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে দেখবে বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো কথাকলি ড্যান্সটা কি প্রকার ড্যান্স? এটা একটা ক্লাসিক্যাল ড্যান্স। ক্লাসিক্যাল ড্যান্সকে বাংলায় কি বলবো? বাংলায় বলবো শাস্ত্রীয় নৃত্য। তো এটা এক প্রকার শাস্ত্রীয় নৃত্য। তো কোশ্চেন দেবে ভারতে টোটাল ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা কটা আছে? তো টোটাল ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা আছে 8টা। তো এই 8টা যে ক্লাসিক্যাল ড্যান্স, এই 8টা ক্লাসিক্যাল ড্যান্সের মান্যতা দেয় কে? মান্যতা দেয় সঙ্গীত নাটক একাডেমি। কে মান্যতা দেয়? সঙ্গীত নাটক একাডেমি কিন্তু এই 8টা ক্লাসিক্যাল ড্যান্সের মান্যতা দেয়। কিন্তু ভারতের যে কালচার মিনিস্টার আছে, অর্থাৎ সাংস্কৃতিক মন্ত্রণালয়, ভারতের কালচার মিনিস্ট্রি সাংস্কৃতিক মন্ত্রণালয়, এই সাংস্কৃতিক মন্ত্রণালয়ের হিসাবে টোটাল শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কথা? সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আন্ডারে টোটাল শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কিন্তু এর থেকে একটা বেশি। কটা? 9টা হলো 9টা শাস্ত্রীয় নৃত্য। কার মতে? সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মতে। তাই খেয়াল রাখবে, যদি শুধু কোশ্চেন দেয় যে টোটাল শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কটা, তখন তোমরা জানবে যে সেটা সঙ্গীত নাটক একাডেমির রেসপেক্টে জিজ্ঞাসা করছে, তোমরা 8টা মার্কিং করবে। যদি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের রেসপেক্টে বলে তখন সেটা কিন্তু উল্লেখ করে দেবে, তখন তোমরা 9টা মার্কিং করবে। তো 9 নম্বর সেই ড্যান্সটার নাম কি? তো সেই ড্যান্সটার নাম হলো কি? ছৌ নাচ। এই ছৌ নাচকে সঙ্গীত নাটক একাডেমি এটাকে অর্ধ শাস্ত্রীয় নৃত্যের তকমা দিয়েছে, পুরোপুরি শাস্ত্রীয় নৃত্যের তকমা কিন্তু দেয়নি। কোশ্চেন দেবে এই ছৌ নাচ কোথায় কোথায় হয়? ছৌ নাচ হয় ওয়েস্ট বেঙ্গলে। কোথায় হয় ওয়েস্ট বেঙ্গল ছাড়া? ওয়েস্ট বেঙ্গল ছাড়া আরো দুটো স্টেট, মানে টোটাল 3টে স্টেটে ছৌ নাচ দেখতে পাওয়া যায়। তো ওয়েস্ট বেঙ্গলের প্রতিবেশী হলো ওড়িশা, তো ওড়িশাতেও ছৌ নাচ দেখতে পাওয়া যায়, এবং হলো ঝাড়খণ্ড। ওড়িশা, ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলে ছৌ নাচ কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে কথাকলি কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে? সেটার আগে আমরা জানবো যে এই যে 8টা ক্লাসিক্যাল ড্যান্স, এই 8টা ক্লাসিক্যাল ড্যান্স কি কি সেটা আমরা জানবো ম্যাপের সাহায্যে। তো এখানে ভারতের ম্যাপটা তোমাদের কিন্তু আমি বলেছি বারবারই, যে যখনই তোমাদের হাতে ফাঁকা টাইম থাকবে, ভারতের ম্যাপ হোক বা ওয়ার্ল্ডের ম্যাপ হোক, সেগুলো কিন্তু তোমরা মোবাইলে ডাউনলোড করে দেখবে। তো এর ফলে কি হবে, যে কোথায় কোন রাজ্য আছে, কোথায় কোন পাহাড়, কোথায় কোন নদ নদী, এটা কিন্তু তোমাদের ব্রেনে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বা সাপোজ ধরো যদি এক্ষুনি যদি বলি যে কথা বলি কেরালার একটা নৃত্য, তো সাথে সাথে মাইন্ডে ক্লিক হওয়ার দরকার যে কেরালা রাজ্যটা কোথায় অবস্থিত। যদি ক্লিক না হয় সেটা, তাহলে কিন্তু জোর করে মুখস্থ রাখতে হবে, এবং দেখবে জোর করে যদি তুমি মুখস্থ রাখো, সেটা 2 থেকে 3 দিন পরে গিয়ে আবার ভুলে যাবে যে কথাকলি কোন রাজ্যের। সেই কারণে বারবার বলছি ম্যাপের সাহায্যে পড়বে, তাহলে কিন্তু জিনিসটা অনেক দিন মনে থাকবে। তো ভালোভাবে খেয়াল করো, এই হলো কেরালা রাজ্য, আমি কালো কালার দিয়ে মার্কিং করছি। কেরালা রাজ্য থেকে দুটো ক্লাসিক্যাল ড্যান্স মনে রাখবে, একটা হলো কথাকলি, যেটা আমাদের অপশানে ছিল। আরেকটা মনে রাখবে মোহিনী আট্টম। মোহিনী 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 আট্টম, দুটো হয়ে গেল। এরপর চলে আসো কেরালার পাশের রাজ্য তামিলনাড়ু থেকে যে ক্লাসিক্যাল ড্যান্সটা মনে রাখবে সেটা কি? সেটা হলো ভারতনাট্যম হলো তামিলনাড়ুর ক্লাসিক্যাল ড্যান্স।
তামিলনাড়ুর সাথে বর্ডার শেয়ার করছে দেখো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, তো অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ড্যান্সের নাম হলো কুচিপুড়ি। কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশ। এবার অন্ধ্রপ্রদেশ থেকে আবার দেখো বর্ডার শেয়ার করছে কি, বর্ডার শেয়ার করছে দেখো ওডিসি। ওডিসি তো সরি ওড়িশা। তো ওড়িশার যে ক্লাসিক্যাল ড্যান্স, সেই ক্লাসিক্যাল ড্যান্সের নাম কি, নাম হলো ওডিসি। তারপর উড়িষ্যা থেকে এবার উপরের দিকে চলে আসো, উপরের দিকে এসে দেখো এখানে দেখতে পাচ্ছ কি আসাম। এখানে কি আছে, নর্থ ইস্ট সাইডে, নর্থ ইস্ট সাইডে দুটো স্টেট, একটা হলো আসাম। তো আসামের যে ক্লাসিক্যাল ড্যান্স তার নাম কি সত্তারিয়া। সত্তারিয়া হলো আসামের। আসামের সাথে দেখো বর্ডার শেয়ার করছে মণিপুর। তো মণিপুরের একটা ক্লাসিক্যাল ড্যান্স হলো মণিপুরি। মণিপুরি, তাহলে কটা হয়ে গেল, কথাকলি, কথাকলি হলো 1 নাম্বার, মোহিনীআট্টম 2 নাম্বার, ভারতনাট্যম 3 নাম্বার, কুচিপুড়ি হলো 4 নাম্বার, ওড়িশি 5টা, মণিপুরি হলো 6টা, সত্তারিয়া হলো 7টা। তো 8টা বলেছিলাম, আরেকটা কোথায়, আরেকটা উত্তরপ্রদেশে চলে আসো। এই হলো উত্তরপ্রদেশের লোকেশন। তো উত্তরপ্রদেশে বা নর্থ ইন্ডিয়াতে যে ড্যান্সটা হয় সেটা হলো কি কত্থক। কত্থক, তাহলে কত্থক কত নম্বর হয়ে গেল, 8 নাম্বার। তাহলে এই 8টা হলো ক্লাসিক্যাল ড্যান্স। এছাড়া এক্সামে কিন্তু আরো কোশ্চেন দেয়, সেগুলো হলো ফক ড্যান্স থেকে। সেগুলো কি, ফক ড্যান্স। তো ফক ড্যান্স, কিছু ইম্পর্টেন্ট ফক ড্যান্স নোট ডাউন করে নাও। এখানে ফার্স্ট নোট ডাউন করো তোমরা গারবা। গারবা, গারবা কোন স্টেটের। সেকেন্ড নোট ডাউন করো ঘুমার। ঘুমার, আচ্ছা এখানে স্টেট গুলো পরপর লিখে যায়। গারবা, গারবা কোন স্টেটের, গুজরাট। গুজরাটের গুজরাটের ফক ড্যান্স হলো কি গারবা। ঘুমার হলো রাজস্থান। রাজস্থানের ফক ড্যান্স। রাজস্থানের ফক ড্যান্স হলো কোথায়, কি ঘুমার। গুজরাটের লোকেশন দেখতে পাচ্ছ, এইটা হলো গুজরাট। গুজরাটের ওপরে কি আছে, গুজরাটের ওপরে আছে দেখো এখানে রাজস্থান। গুজরাটের ওপরে আছে কি রাজস্থান। তারপর এখান থেকে রিলেট করো, রাজস্থানের ওপরে আছে দেখো কি পাঞ্জাব। রাজস্থানের উপরে আছে পাঞ্জাব। তো পাঞ্জাবের ফক ড্যান্স কি ভাংড়া। ভাংড়া, ভাংড়া কোথাকার, পাঞ্জাব। পাঞ্জাবের ফক ড্যান্স। তারপর চলে আসো আসামে। আসামের লোকেশন আশা করি দেখে নিয়েছো। তো আসামের ফক ড্যান্স হলো একটা বিহু। বিহু, বিহু হলো আসামের ফক ড্যান্স। আর বাউল, গম্ভীরা এগুলো প্রভৃতি হলো ওয়েস্ট বেঙ্গলের ফক ড্যান্স। ওয়েস্ট বেঙ্গল, এটা আমি এখানে, আচ্ছা এখানেই লিখে দিচ্ছি 5 নম্বর দিয়ে। কি কি বললাম, বাউল, বাউল নাচ, তারপর আরেকটা বললাম গম্ভীরা। গম্ভীরা, এগুলো হলো ওয়েস্ট বেঙ্গলের ফক ড্যান্স। আর বাকি যে 8টা দেখালাম এগুলো হলো শাস্ত্রীয় নৃত্য অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্স। এই শাস্ত্রীয় নৃত্যের মধ্যে সব থেকে পুরানো শাস্ত্রীয় নৃত্য কোনটা, সব থেকে ওল্ডেস্ট শাস্ত্রীয় নৃত্য হলো ভারতনাট্যম। সব থেকে ওল্ডেস্ট, সব থেকে পুরানো শাস্ত্রীয় নৃত্য কোনটা যদি কোশ্চেন দেয়, অ্যান্সার লিখবে ভারতনাট্যম। তাহলে অ্যান্সার কি হবে কোশ্চেনের, কথাকলি কোন রাজ্য থেকে উৎপত্তি হয়েছে, কথাকলি উৎপত্তি হয়েছে কেরালা। কেরালার আরো আরেকটা কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স আছে, সেটা কি মোহিনীআট্টম। পরবর্তী কোশ্চেনে চলে আসো, আনঅ্যাকাস্টমার্ড আর্থ বইটা কে লিখেছেন। তো বইটা লিখেছেন ঝুম্পা লাহিড়ী। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এছাড়া ঝুম্পা লাহিড়ীর লেখা আরো দুটো ফেমাস বই আছে যেটা এক্সামে কোশ্চেন দিয়েছে, লিখে নাও এখানে দা নেম শেক। দা নেম শেক কার লেখা, ঝুম্পা লাহিড়ী। আরেকটা কোশ্চেনে বহুবার দিয়েছে, সেটা হলো হোয়ার অ্যাবাউটস। হোয়ার অ্যাবাউটস কার লেখা, ঝুম্পা লাহিড়ীর লেখা। অমর্ত্য সেনের লেখা বইয়ের নাম হলো কি ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম কার লেখা, অমর্ত্য সেনের লেখা। এছাড়া আরেকটা বই লিখে নাও, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। দ্য আর্গুমেন্টেটিভ
এটা কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে এই আর্গুমেন্টেটিভটা। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। ইন্ডিয়ান কার লেখা? অমর্ত্য সেনের লেখা। অমর্ত্য সেনের লেখা। আরো আরেকটা বই এখান থেকে রিলেট করো, সেটা হলো প্রভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি। প্রভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি। অমিতাভ ঘোষ থেকে, অমিতাভ ঘোষও একজন ফেমাস রাইটার, এনারও কিন্তু কিছু ফেমাস বই আছে, সেগুলো এখান থেকে রিলেট করো, যেমন স্মোক অ্যান্ড অ্যাশেস। স্মোক অ্যান্ড অ্যাশেস কার লেখা? অমিতাভ ঘোষের লেখা। দ্য গ্লাস প্যালেস। দ্য গ্লাস প্যালেস কার লেখা? অমিতাভ ঘোষের লেখা বই। তারপরে গান আইসল্যান্ড। গান আইসল্যান্ড অমিতাভ ঘোষের লেখা। এছাড়া আরেকটা এখান থেকে রিলেট করে নাও, সি অফ পপিস। সি অফ পপিস কার লেখা? অমিতাভ ঘোষের। চেতন ভগতের ফেমাস বই, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, তোমরা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ঘেটে দেখলে দেখবে যে টু স্টেটস, এবং এই বইয়ের রেসপেক্টে কিন্তু মুভিও তৈরি হয়েছে টু স্টেটস নামে। আরেকটা আছে হাফ গার্লফ্রেন্ড, এটাও কিন্তু মুভি হয়েছে, হাফ গার্লফ্রেন্ড। তো টু স্টেটস অ্যান্ড হাফ গার্লফ্রেন্ড কার লেখা? চেতন ভগতের লেখা। এছাড়া আরো একটা দুটো বই রিলেট করে নাও, দ্য থ্রি মিস্টেকস অফ মাই লাইফ। দ্য থ্রি মিস্টেকস অফ মাই লাইফ বইটা কার লেখা? চেতন ভগতের লেখা। আরেকটা রিলেট করো, অন অ্যারেঞ্জড মার্ডার। অন অ্যারেঞ্জড মার্ডার কার লেখা? চেতন ভগতের লেখা। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ স্পেশাল জিকে জিএস এর ক্লাস। এছাড়া বাকি যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয় প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ওয়াইজ। লাইভ ক্লাস যদি অ্যাটেন্ড না করতে পারো, ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতেও রেকর্ডেড হিসাবে ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবে। আর প্রতিটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে তার রুটিন প্রোভাইড করা, বা তোমাদের ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন কোনো এক্সামের নোটিফিকেশন প্রকাশিত হলে, বা অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে, বা এক্সামের ডেট প্রকাশিত হলে সবার আগে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচেই তোমাদেরকে ইনফর্ম করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করবে, 9933434203। কেউ এই নাম্বারে নর্মাল কল করবে না, কেউ ভিডিও কল করবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা কিন্তু তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে তোমাদেরকে অ্যাড করে নেবো, এবং সেখান থেকেই কিন্তু তোমাদেরকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরো আরেকটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য তোমরা পেয়ে যাবে জিকে জিএস এর ক্লাস, পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এবং ম্যাথের জন্য আমাদের কিন্তু আলাদা একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। যেহেতু চ্যানেলটা নতুন, সেই কারণে চ্যানেলের লিংক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে যেতে পারবে। আর চ্যানেলটা যেহেতু নতুন, তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো, এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো এটাকেও সাবস্ক্রাইব করে নাও, এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেনে চলে আসো, গান্ধার চিত্রশিল্প কোন শাসকের সমসাময়িক ছিল? তো গান্ধার চিত্রশিল্প এটা গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পকলার সমন্বয়ে কিন্তু এটা জন্ম লাভ করে, গান্ধার যে চিত্রশিল্পটা, এবং গান্ধার অঞ্চলে উৎপত্তি হয়েছে বলেই কিন্তু এর নাম এইরকম ধরনের। তাই এই শিল্পশৈলীর মূল থিম কি ছিল? মূল থিম ছিল বুদ্ধদেব ও বোধিসত্ত্বা। এই চিত্র শিল্পের থিম কি ছিল? থিম ছিল বুদ্ধদেব ও বোধিসত্ত্বা। বোধিসত্ত্বা। তো এটা কোন শাসকের সমসাময়িক ছিল? ছিল
কুষাণ বংশ যখন রাজত্ব করছিল সেই বংশের সমসাময়িক ছিল। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো কুষাণের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে কোশ্চেন দিতে পারে যে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে, কুষাণ বংশের ফাউন্ডার, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার কে। তো কুষাণ বংশের ফাউন্ডার হলেন কুদলকাদফিসেস। কুষাণ বংশের ফাউন্ডার হলেন কে? কুডালকাদফিসিস। কুডালকাদফিসিস হলো কুষাণ বংশের ফাউন্ডার। আচ্ছা, কুষাণ বংশের একজন ফেমাস শাসক ছিল কে? কনিষ্ক। কে ছিল? কনিষ্ক। তো কনিষ্ক থেকে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমরা এখানে নোট ডাউন করে নাও। তো কনিষ্ক থেকে দেখো, যেটা সব থেকে মোস্ট টাইম কোশ্চেন দিয়েছে সেটা হলো শকাব্দ। শকাব্দ কোশ্চেন দেবে, শকাব্দ প্রথম প্রচলন করেন কে? শকাব্দ ইংলিশে কি বলবো? ইংলিশে বলবো শক এরা। শক এরা। তো শকাব্দ বা শক এরা প্রথম প্রচলন করেন কে? তো প্রথম প্রচলন করেন হলেন কনিষ্ক। কত খ্রিস্টাব্দে শকাব্দ প্রচলিত হয় কোশ্চেন দেবে। তো শকাব্দ প্রচলন হয় 78 খ্রিস্টাব্দে, 78 এডিতে কিন্তু শকাব্দ প্রচলন হয়। নেক্সট পয়েন্ট এখানে রিলেট করো, কোশ্চেন দেবে যে কনিষ্কের ক্যাপিটাল কোথায় ছিল, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? তো কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। কোথায় ছিল? পুরুষপুর। এর কিন্তু আরেকটা নাম ছিল পুরুষপুর বা অপশানে থাকতে পারে পেশোয়া। পুরুষপুর বা পেশোয়ার ছিল কনিষ্কের রাজধানীর নাম। এখান থেকে থার্ড যে কোশ্চেনটা দেবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত, চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আয়োজন করেছে কে? চতুর্থ বৌদ্ধ সঙ্গীত। তো চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আয়োজন করেছিল কে? কনিষ্ক কিন্তু চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আয়োজন করেছিল। কোথায় আয়োজন হয়েছিল চতুর্থ বৌদ্ধ সঙ্গীত? আয়োজন হয়েছিল জম্মু কাশ্মীরের কোথায়? কুন্ডালবন। এক্সাক্ট জায়গা মনে রাখতে হবে, জম্মু কাশ্মীরের কুন্ডালবনে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আয়োজন হয়েছিল। এই যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আয়োজন হয়, এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের অধ্যক্ষ কে ছিল? তো অধ্যক্ষ ছিলেন কে? অধ্যক্ষ ছিলেন বসু মিত্র। বসু মিত্র। কোশ্চেন দেবে উপাধ্যক্ষ কে ছিল? উপাধ্যক্ষ, উপাধ্যক্ষ কে ছিল, অর্থাৎ অধ্যক্ষের আন্ডারে কে ছিল? তো উপাধ্যক্ষ হলেন অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ ছিলেন উপাধ্যক্ষ। এবার পরে চলে আসো, এর থেকে ফোর্থ পয়েন্টে চলে আসো কনিষ্ক থেকে। কনিষ্ক, কনিষ্কটাকে মার্কিং করো। কনিষ্ক থেকে 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর যে কোশ্চেন দেবে আমি নেক্সট পেজে লিখছি। এনার দরবারে কে ছিলেন? এনার দরবারে, এনার দরবারে ছিলেন কে? তো এনার দরবারে ছিলেন পার্শ্ব ছিলেন, অশ্বঘোষ ছিলেন, বসুমিত্র ছিলেন, নাগার্জুন ছিলেন, চরক ছিলেন। তো কোশ্চেন দেয় চরক কার দরবারে ছিলেন, বা কোশ্চেন দেবে যে চরক কিসের সাথে রিলেটেড ছিলেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি ঘেটে থাকো দেখবে বহুবার কোশ্চেন দিয়েছে। কোশ্চেন দেবে যে অশ্বঘোষের লেখা বইয়ের নাম কি। কোশ্চেন দেবে ভারতের আইনস্টাইন কাকে বলা হয়। তো এখান থেকে ভালোভাবে দেখে নাও, চরক, চরক ছিল কে বললাম? নাগার্জুন ছিল, ছিল অশ্বঘোষ, অশ্বঘোষ ছিল পার্শ্ব, পার্শ্ব ছিল বসুমিত্র, বসুমিত্র। এরা প্রত্যেকেই কিন্তু কনিষ্কের দরবারে ছিলেন। তো কনিষ্কের দরবারে থেকে এখান থেকে ফার্স্টে হেডিং করো অশ্বঘোষ। অশ্বঘোষ থেকে যে কোশ্চেনটা দেবে সেটা হলো এনার লেখা বইয়ের নাম কি। তো অশ্বঘোষের লেখা বইয়ের নাম হলো বুদ্ধচরিত। বুদ্ধচরিত। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই বুদ্ধচরিত কিন্তু অলরেডি পড়ানো হয়েছে। কোথায় পড়িয়েছি? তোমাদের যে এই চ্যানেলে দেখবে এসএসসি সিজিএল এবং সিএসএসএল স্পেশাল একটা ক্লাস চলছে, এবং সেখানে কিন্তু আমি বারবার বলেছি যে এটা এসএসসি সিজিএল বা সিএসএসএল মেনশন করছি বলে যে শুধুমাত্রই এই কোশ্চেনগুলো এসএসসি সিজিএল বা সিএসএসএল আসবে এমনটা নয়। যে যে এক্সামে তোমাদের জিকে জিএস থাকছে প্রত্যেকটা এক্সামের জন্য সেই ক্লাসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাই প্রত্যেককে বলছি এই ক্লাসে যে কটা জিকে জিএস এর ক্লাস চলছে, সাপোজ ধরো তুমি পিএসসি ক্লার্কশিপ আর মিসেলেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং
আর এই ক্লাসে তোমাদের ম্যাথের জন্য ক্লাস চলছে এসএসসির জন্য এবং চলছে পিএসসির জন্য। তো তোমরা সেই ক্লাসগুলোর সেইখানে যে জিকে জিএস এর ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলোও কিন্তু ফলো করবে, সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। এই কথাটা আজকে বলে দিলাম, অবশ্যই কিন্তু মাথায় রাখবে এবং সেই ক্লাসগুলো ফলো করবে। তো এরপর এখান থেকে দেখো যে এখানে লেখো চড়ক। কোশ্চেন দিয়েছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে যে চড়ক কিসের সাথে সম্পর্কিত। তো চড়ক ছিলেন চিকিৎসক একজন, চড়ক ছিলেন একজন চিকিৎসক। তো চিকিৎসা শাস্ত্রের সাথে তিনি চিকিৎসক ছিলেন। তো চিকিৎসা শাস্ত্রের সাথে তিনি কিন্তু মেডিকেল সেক্টরের সাথে তিনি কিন্তু রিলেটেড ছিলেন। তো চরকের লেখা বইয়ের নাম কি? চরকের লেখা বইয়ের নাম মনে রাখা খুব সুবিধা, চরক সংহিতা। চরক সংহিতা লেখা আকার চরকের লেখা। কোশ্চেন দেবে ভারতের আইনস্টাইন কাকে বলা হয়। তো ভারতের আইনস্টাইন বলা হয় কাকে? নাগার্জুনকে। নাগার্জুনকে কি বলা হয়? বলা হয় ভারতের আইনস্টাইন। ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? নাগার্জুনকে ভারতের আইনস্টাইন বলা হয়। আর আরেকটা কোশ্চেন দেয় যে বৌদ্ধ ধর্মে শূন্যবাদের সিদ্ধান্ত কে দেন। তো বৌদ্ধ ধর্মে শূন্যবাদের তত্ত্ব কে দেন নাগার্জুন। এবার চলে আসো পরবর্তী পয়েন্ট, তোমাদের কনিষ্কের ওপর থেকে। এনার সময় আরব নাবিক এসেছিলেন, তার নাম ছিল কি? হিপ্পালাস। ইনি কে ছিলেন? আরব নাবিক। তো কোশ্চেন দেয় মনসুন, ইনি কে ছিলেন? আরব একজন নাবিক। তো কোশ্চেন দেয় যে মনসুনের খোঁজ কে করেন। মনসুন বলতে এই যে বর্ষাকালটা আসে, এই বর্ষাকাল মনসুন, এই মনসুনের খোঁজ করেন কে? তো মনসুনের খোঁজ করেন হিপ্পালাস। মনসুনের খোঁজ করেন যিনি এনার সময় আরব নাবিক ছিলেন এই কুষাণ বংশের টাইমে। লাস্ট কোশ্চেন এখান থেকে রিলেট করো। কোশ্চেন দেবে যে কুষাণ বংশের শেষ রাজা কে ছিলেন। তো কুষাণ বংশের শেষ রাজা ছিলেন বাসুদেব। কে ছিলেন? বাসুদেব। তাহলে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুদল কাদফিসিস। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, বিশ্বাস না হলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখবে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বলতে শুধুমাত্র এটার কথা বলছি না যে শুধুমাত্র তোমরা পিএসসি ক্লার্কশিপের কোশ্চেন ঘেটে দেখলে, না, পিএসসি যে সমস্ত এক্সাম কন্ডাক্ট করে প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন এসেছে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের সামনে যে এক্সাম আসতে চলেছে তার জন্য ইম্পর্টেন্ট। তো সেখানে দেখবে কোনো না কোনো এক্সামে প্রথম রাজাকে, কনিষ্ক বংশের সংস্থাপককে বা প্রথম রাজাকে কুদল কাদফিসিস কোশ্চেনটা কিন্তু দিয়েছে। তো এইগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে এবং খাতায় নোট ডাউন করবে। আবারও বলছি, এগুলো কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না। পরের কোশ্চেনে চলে আসো, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত। বহুবার বলেছি যে কিছু ইম্পর্টেন্ট সিটি আছে ভারতেরই ইম্পর্টেন্ট সিটি, সেই ইম্পর্টেন্ট সিটিগুলো কোন নদীর তীরে অবস্থিত বহুবার কোশ্চেন দিয়েছে। তো আজকে আমি এখানে তোমাদের প্রায় 15 থেকে 16টা সিটি লেখাবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং এগুলো যদি তোমরা ম্যাপ এর সাহায্যে যদি না পড়ো তাহলে জিন্দেগিতে, আমি এখানে লিখে দিতে পারি আজকে লেখানোর পরে যে ইম্পর্টেন্ট সিটিগুলো, জিন্দেগিতে মনে থাকবে না। যদি এখানে সাপোজ আমি বলি যে আগ্রা যমুনা তীরে, তারপর আহমেদাবাদ সবরমতীর তীরে, সুরাট তাপি নদীর তীরে, বারাণসী গঙ্গা নদীর তীরে। এবার তোমাদের যদি নদীর গতিপথ ম্যাপের সাহায্যে মনে না থাকে, কোথায় কোন স্টেট আছে সেটা যদি মনে না থাকে, কোথায় কোন সিটি আছে সেটা যদি মনে না থাকে, জিন্দেগিতে মনে থাকবে না এবং এক্সামে কোশ্চেন হয় ভুল হবে, নতুবা তোমাদের ছেড়ে আসতে হবে। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। এবার তোমরা এক্সাম পাস করবে সেটা আপ টু তোমাদের ব্যাপার। রাস্তা বলে দিলাম, পুরোটা রাস্তা কিন্তু তোমাদেরই চলতে হবে। তো যেটা বলেছি ম্যাপ তোমাদের বাড়িতে প্র্যাকটিস করবে বা ম্যাপ দেখবে ফাঁকা টাইমে, সেটা কিন্তু অবশ্যই ফলো করবে। যেটা হয়তো ম্যাপের ছবি তোমাদের যেমন এডুকেশনাল সেক্টরে যেমন পড়ে এসছো, মানে নর্মাল যে আমরা ক্লাস মাধ্যমিকে পড়ি বা 12-এ পড়ি সেখানে যেমন পড়ে এসে সেখানে যেমন ম্যাপ আঁকতে হয় তেমন হয়তো দেবে না, কিন্তু ম্যাপ কিন্তু ভাইটাল রোল প্লে করবে। হিস্ট্রি বলো বা যে কোনো সাবজেক্ট বলো, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ম্যাপ ভাইটাল রোল প্লে করবে। তো যাই হোক, এখানে দেখো হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদ অবস্থিত মুসি নদীর তীরে। এবার এখান থেকে নোট ডাউন করো। ফার্স্টে এখান থেকে, আচ্ছা,
হায়দ্রাবাদ, এখান থেকে হায়দ্রাবাদ থেকে আরেকটা কোশ্চেন বলে নি যে হায়দ্রাবাদ কোন স্টেটের রাজধানী? আগে ছিল কিন্তু অন্ধ্রপ্রদেশের, এখন হায়দ্রাবাদ হয়ে গেছে তেলেঙ্গানার রাজধানী। তেলেঙ্গানা ভাগ হওয়ার পরে তেলেঙ্গানা, তেলেঙ্গানার ক্যাপিটাল কি এখন হায়দ্রাবাদ, আর অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল এখন হয়ে গেছে অমরাবতী। তো তেলেঙ্গানা রাজ্য কবে আলাদা হয়? তেলেঙ্গানা রাজ্য অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়, ডেট অবশ্যই মনে রাখবে, কারণ নবনির্মিত রাজ্য ভারতের, মানে 2014 সালের পরে এখনো কিন্তু নতুন রাজ্য তৈরি হয়নি। তো 2 জুন 2014 তেলেঙ্গানা কিন্তু সেপারেট হয়েছিল কোথা থেকে? অন্ধ্রপ্রদেশ থেকে। আর মুসি নদী থেকে আরেকটা কোশ্চেন তোমাদের রিলেট করে কোশ্চেন দিয়েছিল যে মুসি কার উপনদী? তো মুসি কার উপনদী? মুসি হলো কৃষ্ণার উপনদী। কৃষ্ণা রিভারের ট্রিবিউটারি বা উপনদী হলো কি? মুসি। এই কোশ্চেনটা কিন্তু এক্সামে দিয়েছিল, সেই কারণে এখান থেকে আলোচনা করে দিলাম। এবার এখান থেকে তোমরা নোট ডাউন করো যে ইম্পর্টেন্ট সিটি, এবং সেই ইম্পর্টেন্ট সিটি কোন রিভারের তীরে অবস্থিত। তো ফার্স্টে লেখো আগ্রা। আগ্রা কোন স্টেটে পড়ে? উত্তরপ্রদেশে। আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? যদি জানা না থাকে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ফার্স্ট অপশনে গঙ্গা দেবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গঙ্গা মারবে এবং অ্যান্সার হবে ভুল। আগ্রা কোন নদীর তীরে? যমুনা রিভারের তীরে অবস্থিত আগ্রা। পরে লেখো আহমেদাবাদ। আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? আহমেদাবাদ অবস্থিত সবরমতী রিভার। আচ্ছা, রিভারটাকে আমি আর ডট লিখছি, তোমরা রিভার ফুল ফর্মে লিখে নেবে। তারপর লেখো অযোধ্যা। রিসেন্টলি কিছুদিন আগেই কিন্তু অযোধ্যার নাম বারবার পেপারে এসছে। তো এখানে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে কবে? 22 জানুয়ারিতে। তো অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? তখন কার পেপার যদি পড়ে থাকো বা তখনকার নিউজ যদি দেখে থাকো, সেখানে বারবার কিন্তু বলা হয়েছিল যে সরায়ু রিভারের তীরে, এবং বাংলা পেপারে সেখানে লেখা হয়েছিল সরজু নদী। তো সরায়ুকে বাংলাতে বলা হয় কি? সরজু নদীর তীরে অবস্থিত। তো সরায়ু রিভারের তীরে অবস্থিত কি? অযোধ্যা। এরপরে সব থেকে ভুল করে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে এখানে এসে, কোথায় এসে কোশ্চেন দেবে যে কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? ফার্স্ট অপশনে দেওয়া থাকবে গঙ্গা, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গঙ্গা মারবে, অ্যান্সার হবে ভুল। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। তবে একটা কথা বলে রাখছি, সাপোজ ধরো এক্সামিনার অনেক সময় কিন্তু হুগলি নদী অপশনে দেয় না, হুগলি নদী অপশনে না দিয়ে শুধুমাত্র গঙ্গা হয়তো অপশনে থাকছে। তো যদি এমনটা হয়, তখন তোমরা গঙ্গা মার্কিং করবে, কারণ বাধ্য হয়ে তোমাদের আশেপাশে অ্যান্সার কিন্তু মার্কিং করতে হবে। তো এক্সামের পরে হয় ওই কোশ্চেন ক্যান্সেল হবে, নতুবা গঙ্গাটাকে কিন্তু সঠিক হিসাবে ধরবে। তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। যদি অপশানে হুগলি থাকে তো হুগলি মার্কিং করবে, হুগলি না থেকে যদি অপশানে তোমাদের গঙ্গা থাকে, সাপোজ ধরো 4টে অপশনের মধ্যে হুগলি নেই, গঙ্গা আছে, তো গঙ্গা মার্কিং করে আসবে। পরবর্তী সিটি লেখো আমাদের রাজধানী নিউ দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? তো রাজধানী নিউ দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। কোশ্চেন দেবে যে হায়দ্রাবাদ, আচ্ছা হায়দ্রাবাদ তো এখানে বলে দিলাম, হায়দ্রাবাদ মুসি নদীর তীরে। কোশ্চেন দেবে রাজস্থানের কোটা কোন নদীর তীরে অবস্থিত? তো সাথে সাথে মাথায় ক্লিক করা দরকার যে কোটার পাশ দিয়ে কোন নদী গেছে। তো কোটার পাশ দিয়ে গেছে চাম্বাল রিভার। তোমরা রিসেন্টলি একটা মুভি বেরিয়েছে, যেটা আইপিএস স্যারের নামটা খেয়াল আসছে না, হ্যাঁ আইপিএস মনোজ শর্মা, এনার জীবন কাহিনীর ওপরে ফিল্মের নামটা ছিল 12 ফেল, সম্ভবত 12 ফেল। যে মুভিটা, সেই মুভিতে দেখবে এই চাম্বালের কিন্তু উল্লেখ করেছে। যখন সেই অফিসারটা ইউপিএসসি এক্সামটা দিয়ে, রিটেন এক্সাম দিয়ে যখন পুলিশের কাছে তার বন্ধুর কাছে ছাড়াতে গিয়েছিল, সেখানে কিন্তু বলেছিল চম্বলকে রহনে ওয়ালা হু মে। তো চম্বল কোথায়? চম্বলের পাশ দিয়ে কোন নদী গেছে সরি, চম্বলের পাশে কোন স্টেট অবস্থিত? কোটা, রাজস্থানের কোটা অবস্থিত। পরে লেখো সুরাট, গুজরাটের সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তাপি রিভারের তীরে। এখানে অপশানে তাপ্তি রিভার দেবে, তাপি রিভার দেবে, তো এটা খেয়াল রাখবে, ভুল করার জন্য দেবে। তো মাথায় রাখবে তাপি রিভারের তীরে অবস্থিত।
তারপর চলে আসো উত্তরপ্রদেশের বারাণসী, বারাণসী ইউপি। তো উত্তরপ্রদেশের বারাণসী কোন নদীর তীরে অবস্থিত? বারাণসী কিন্তু গঙ্গা রিভারের তীরে, গঙ্গা নদীর তীরে অবস্থিত। কিন্তু যদি অপশানে দিত লখনৌ, আচ্ছা নেক্সট পেজে লেখো, যদি অপশানে দিত লখনৌ, লখনৌ কিন্তু কোথায়? উত্তরপ্রদেশে। লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ অবস্থিত গোমতী রিভারের তীরে, গোমতী রিভারের তীরে অবস্থিত লখনৌ। আচ্ছা গঙ্গা রিভারের তীরে এখান থেকে আরেকটা রিলেট করে নাও, গঙ্গা রিভারের তীরে কি অবস্থিত? বারাণসীর পাশাপাশি পাটনা, বিহারের রাজধানী পাটনা, এটাও কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত। এবার চলে আসো রাউরকেল্লা, উড়িষ্যার রাউরকেল্লা, রাউরকেল্লা কোন নদীর তীরে অবস্থিত? ব্রাহ্মণী নদীর তীরে, রাউরকেল্লা কোন নদীর তীরে? ব্রাহ্মণী রিভারের তীরে অবস্থিত। কোশ্চেন দেবে মাদুরাই, মাদুরাই, মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত? তো মাদুরাই ভাইগাই, ভাইগাই রিভারের তীরে অবস্থিত মাদুরাই। কোশ্চেন দেবে উজ্জয়ন, উজ্জয়ন কোন নদীর তীরে অবস্থিত? তো উজ্জয়ন শিপ্রা নদীর তীরে, শিপ্রা রিভারের তীরে অবস্থিত উজ্জয়ন। কোশ্চেন দেবে বারেলি, বারেলি, বারেলি কোন নদীর তীরে অবস্থিত? তো বারেলি অবস্থিত রামগঙ্গা, রামগঙ্গা রিভারের তীরে অবস্থিত বারেলি। কোশ্চেন দেবে ঝাড়খণ্ডের জামশেদপুর, জামশেদপুর লৌহ ইস্পাত কারখানার জন্য বিখ্যাত, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? তো সুবর্ণরেখা, সুবর্ণ, সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত কি? জামশেদপুর। কোশ্চেন দেবে গোয়ার রাজধানী পানাজি, পানাজি কোন নদীর তীরে অবস্থিত? তো পানাজি অবস্থিত মান্ডাভি, মান্ডাভি রিভারের তীরে পানাজি অবস্থিত। আর লাস্ট সিটি এখান থেকে ইনক্লুড করো ইন্দোর, ইন্দোর কোন নদীর তীরে অবস্থিত? তো ইন্দোর অবস্থিত খান রিভারের তীরে, খান নদীর তীরে অবস্থিত ইন্দোর। চলে আসো পরের কোশ্চেনে, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো কোনটি? তো ভারতের একমাত্র যে সক্রিয় আগ্নেয়গিরি আছে সেটা হলো ব্যারেন দ্বীপ, সেটা কি? সেটা হলো ব্যারেন দ্বীপ। তো অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এই ব্যারেন দ্বীপটা কোথায় অবস্থিত? ব্যারেন দ্বীপটা আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। তো এখান থেকে রিলেট করে নাও, আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জের কোশ্চেন দিতে পারে ক্যাপিটাল কি? তো ক্যাপিটাল হলো পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ার। কোশ্চেন দেবে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জের বর্তমান যিনি গভর্নর আছেন তাকে, তার নাম কি? তো কেন্দ্রশাসিত অঞ্চলে যে গভর্নররা থাকেন তাদেরকে বলা হয় লেফটেন্যান্ট গভর্নর। তো বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে? তার নাম হলো ধর্মেন্দ্র কুমার যোশী, ধর্মেন্দ্র কুমার, ধর্মেন্দ্র কুমার যোশী। আচ্ছা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রসঙ্গ যেহেতু এসে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোশ্চেন দেবে যে হাইয়েস্ট পিক কোনটা? হাইয়েস্ট পিক। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সব থেকে উচ্চতম শৃঙ্গ বা সব থেকে উচ্চতম স্থান, হাইয়েস্ট পিক, তার নাম কি? তার নাম হলো স্যাডেল পিক, তার নাম কি? স্যাডেল পিক। স্যাডেল পিকের হাইট কত মুখস্থ রাখতে হবে? 731, 731 মিটার হলো এর হাইট, এবং এটা নর্থ আন্দামানেই কিন্তু অবস্থিত, উত্তর আন্দামানে, নর্থ আন্দামান, নর্থ আন্দামান। তো কোশ্চেন দিয়েছিল যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উচ্চতম পিক স্যাডেল পিক আন্দামানের কোন আইসল্যান্ডে, কোন দ্বীপে অবস্থিত? তো অ্যান্সার কি হবে? উত্তর আন্দামানে, নর্থ আন্দামান আইসল্যান্ডে অবস্থিত। আচ্ছা এখানে আগ্নেয়গিরির সক্রিয় আগ্নেয়গিরির সাথে কোশ্চেনটা রিলেটেড যেহেতু, তো এখানে ওয়ার্ল্ডের কিছু সক্রিয় আগ্নেয়গিরি আছে, সেগুলো এখান থেকে তোমরা রিলেট করে নাও। তো এখান থেকে লেখো যে ইম্পর্টেন্ট ভলক্যানো অফ দ্য ওয়ার্ল্ড, ইম্পর্টেন্ট ভলক্যানো অফ দ্য ওয়ার্ল্ড। তো ফার্স্টে লেখো মাউন্ট, প্রত্যেকটার আগেই মাউন্ট থাকবে। তো ফার্স্টে লেখো মাউন্ট এটনা, কোশ্চেন কিন্তু বহুবার দিয়েছে এখান থেকে। মাউন্ট এটনা কোথায়? মাউন্ট এটনা হলো ইউরোপের সক্রিয় আগ্নেয়গিরি, ইউরোপের সক্রিয় আগ্নেয়গিরি।
কোশ্চেন দেবে মাউন্ট মাউন্ট কিলাউ, মাউন্ট কিলাউ। আচ্ছা, এখানে যদি স্পেলিং মিস্টেক হয়ে থাকে আমার, একটুখানি তোমরাও নিজেরাও কিন্তু কারেকশন করে নিতে পারো গুগল দেখে। মাউন্ট কিলাউ এটা অবস্থিত প্যাসিফিক আইসল্যান্ডে, প্যাসিফিক আইসল্যান্ডে অবস্থিত মাউন্ট কিলাউ। নেক্সট লেখো মাউন্ট এরেবাস, মাউন্ট এরেবাস কোথায় অবস্থিত? এটা অবস্থিত আন্টার্কটিকা, আন্টার্কটিকাতে অবস্থিত। কোশ্চেন দেবে যে মাউন্ট মেরাপি, মাউন্ট মেরাপি কোথায়? মাউন্ট মেরাপি এশিয়াতে অবস্থিত, এবং এই যেগুলো লেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু বর্তমানে সক্রিয় আগ্নেয়গিরি। কোশ্চেন দেবে মাউন্ট রেভেন্টাডর, মাউন্ট রেভেন্টাডর এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত সাউথ আমেরিকাতে। আমেরিকাতে দুটো আছে, সাউথ আমেরিকাতে রেভেন্টাডর, আর নর্থ আমেরিকাটা বলছি এক্ষুনি সাউথ আমেরিকা, সাউথ আমেরিকা। আর নর্থ আমেরিকাটায় অবস্থিত দুটোই কিন্তু আর দিয়ে, নর্থ আমেরিকাটা হলো রেইনার, রেইনার, রেইনার কোথায়? নর্থ আমেরিকা, নর্থ আমেরিকার সক্রিয় আগ্নেয়গিরি। নেক্সট এবং এটাই লাস্ট লেখো যে নাইমুরা গিনা, নাইমুরা নাইমুরা গিনা এটা কোথায়? এটা আফ্রিকাতে, আফ্রিকাতে। যেটা বহুবার কোশ্চেন দিয়েছে এখান থেকে সেটা হলো মাউন্ট এটনা, মাউন্ট কিলাউ, মাউন্ট মেরাপি। এই তিনটে থেকে কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন এসেছে। তো এর পাশাপাশি বাকিগুলোও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এগুলো কি বললাম? এগুলো হলো সক্রিয় আগ্নেয়গিরি। খাতায় নোট ডাউন করবে, পিডিএফ এ কিন্তু তোমরা পাবে না। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ক্লাসটা অনেকটাই লেন্দি হয়ে গেছে। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।